তীর্থ করতে করতে এক জায়গায় এসে লোমশ বলছেন যে এখানে ভরদ্বাজের ছেলের মৃত্যু হয়েছিল। তো কি ব্যাপার, ভরদ্বাজের ছেলের মৃত্যু হয়েছিল একটু শুনি। ইন্দ্র এসে বলেন ব্যাপারটা কি হচ্ছে, তুমি এরকম কঠোর তপস্যা করছো কেন এখানে, এবং তুমি বিনষ্ট হয়ে যাবে। তবে সে বলছে আমার পুত্র সন্তান যেন অমর হয়, সেলেস্টিয়াল। সে খুব সুন্দর নৃত্য গীত এইসবে পারদর্শী, এরকম একটা ব্যাপার আছে। মানে ইটস এ কাইন্ড অফ, ইটস নট কাইন্ড অফ। ধনুষাক্ষ বলে তুই ছাই হয়ে যা। কি হাসছে মেধাবী। জগকৃত দেবতাদের জিজ্ঞেস করছে, আচ্ছা আমি বেদধ্যায়ী তপস্বী ছিলাম, তথাপি রৈভ আমাকে কি করে মেরে ফেললো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ, আমার সঙ্গে আছে প্রেমাশিস মুখার্জি। আমরা এই চ্যানেলে শুধুমাত্র এখনও অবধি এপিক নিয়ে কাজ করার প্ল্যান আছে, বাট এখনও অবধি আমরা মহাভারত করছি। মহাভারতটার শুরু থেকে সে যতটা ডিটেলে সম্ভব ততটা ডিটেলে মহাভারত বলার চেষ্টা করছি। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে আগের পর্বগুলো দেখে আসতে অনুরোধ করব। প্রত্যেকটা পর্বতেই খুবই ইন্টারেস্টিং গল্প আমরা খুঁজে বের করেছি এবং সেগুলোকে যতটা সম্ভব নিজেদের মতো করে ইন্টারেস্টিং বলার চেষ্টা করেছি। আজকে আমরা আগের দিন কথা বলেছিলাম অষ্টাবক্রকে নিয়ে। অষ্টাবক্রের আর বন্দির সঙ্গে ঝামেলা এবং তার ফাইনালি জিতে যাওয়া, এই গল্পটা বলেছিলাম। তর্ক এবং জিতে যাওয়া, এই গল্পটা বলেছিলাম। এবার আজকের গল্পটা ভরদ্বাজ আর যবকৃতকে নিয়ে মেজরলি, এবং পরে অর্বা বসু এবং পরাবসুকে নিয়ে। শুরু করো তুমি। তো যেতে যেতে ওই তীর্থই তো করছে ওরা। তীর্থ করতে করতে এক জায়গায় এসে লোমশ বলছেন যে এখানে ভরদ্বাজের ছেলের মৃত্যু হয়েছিল। তো কি ব্যাপার, ভরদ্বাজের ছেলের মৃত্যু হয়েছিল একটু শুনি গল্পটা, আমরাও শুনি তার সাথে সাথে। বলছে যে ভরদ্বাজ মুনি আর রৈভ এই দুজন খুব ভালো বন্ধু ছিলেন, এবং ভরদ্বাজ মুনি এই রৈভের এখানে আশ্রমে এখানে ছিলেন। ভরদ্বাজের ছেলে যবকৃত আর রৈভের দুই ছেলে অরবাসু এবং অর্ববসু এবং পরাবসু। তো ঠিক আছে, সবাই আছে, এবং এর মানে রৈভও খুব জ্ঞানী ব্যক্তি, অর্ববসু পরাবসুও জ্ঞানী, ভরদ্বাজ তো আছেনই। যবকৃতের মাঝখানে একটু বড় হয়ে উঠতে দেখলো যে রৈভর কাছে বেশ বিষয় সম্পত্তি এবং সম্মান, সবাই তাকে করে, সে একটা রাজপুরোহিত, তার পুত্রদেরকেও সম্মান করে, এবং কাজেই তার বেশ একটু ব্যাপারটা ভালো, বৈভব আছে। ভরদ্বাজ মুনির সেরকম নেই, সে একটা ত্যাগী যোগীর মতন সে আছে, তাকে আলাদা করে রাজারা ডেকে নিয়ে কিছু করছেন না। ভরদ্বাজ শুধু তপস্যাই করছেন। আর এখানে এটাও বলছে যে বিদ্যান অনুযায়ী ভরদ্বাজের বিদ্যা ছিল, কিন্তু বিদ্যান হওয়ার অনুযায়ী কিন্তু এরা অনেক ওপরে ছিল। তো যবকৃতের এটা ভালো লাগে না, একটুখানি মানে জেলাসি যেটাকে বলে সেটাও হয়। বলে না, আমি তপস্যা করা শুরু করব এবং বেদের পুরোপুরি জ্ঞান আমার কাছে আসতেই হবে। তো এই করে সে কঠিন তপস্যা করা আরম্ভ করে। মানে শরীর ক্ষয় হয়ে যাচ্ছে তার, সাংঘাতিক তপস্যা। তো হ্যাঁ, এত কঠোর তপস্যা যে ইন্দ্রও গদি একটু টলমল করে ওঠে। ইন্দ্র আসেন, ইন্দ্র এসে বলেন ব্যাপারটা কি হচ্ছে, তুমি এরকম কঠোর তপস্যা করছো কেন এখানে, হ্যাঁ কি চাওটা কি? বলছে যে আমি চাই যে আমার মধ্যে বেদ জ্ঞান হোক, বেদের জ্ঞান, যে শ্রুতি, বেসিক্যালি এখানে বেদ জ্ঞান হোক। ব্যাপারটার মধ্যে একটুখানি বলা ভালো যে বেদ তো শ্রুতি মানে অন্যের থেকে শোনা নয়, কিন্তু শুধু মানে নিজে থেকে ভেতর থেকে আওয়াজ আসে, মানে বেদের জ্ঞানটা ভেতর থেকে আছে। দ্যাট ইজ হাউ পিপল হিয়ার। তো আমার মধ্যে বেদ জ্ঞান হোক, আমি এটার জন্য কঠোর তপস্যা করছি। শ্রুতির কিন্তু দুটো ব্যাখ্যাই আছে, কিন্তু স্মৃতি যদি তুই বলিস, স্মৃতিটা শুধুমাত্র শোনা, মানে
হোয়াট হ্যাজ ট্রান্সপায়ার্ড ফ্রম জেনারেশন টু জেনারেশন, শুধুমাত্র কানে শুনে যেটা মনে রেখেছি আমরা, সেটা স্মৃতি। আর বেদের শ্রুতি যেটা, সেটার মধ্যে দুটোই আছে, শুনেওছি আবার নিজের থেকে ভেতরের আওয়াজও আছে, সেটাও শ্রুতি। এখানে একটা জিনিস বলেছে, তো জানি না তো ওখানে আছে কিনা, ও বলে যে গুরুমুখ থেকে বহুকালে মানে বহুকাল ধরে বেদ বিদ্যা লাভ করতে হয়, মানে অনেক সময় লাগে। হ্যাঁ, আমারও তো সময় নেই, আমি পড়াশোনা না করে কি করে বেদজ্ঞানী হওয়া যায় সেজন্য আমি তপস্যা করে যাচ্ছি। এটাই হচ্ছে মেইন এই গল্পটার idea, আইডিয়া। সেটা হচ্ছে যে গুরুর কাছে বহুদিন যাবৎ শিক্ষা লাভ করে আমি এটা করতে পারবো না, এই জন্য আমি এই কঠোর তপস্যা করছি। এবং ইন্দ্র বললেন যে অসম্ভব, তুমি এই এরকম এটা আত্মহত্যার মতো একটা প্রক্রিয়াতে তুমি যাচ্ছ, এইটা করো না, তুমি ইমিডিয়েট তপস্যা থেকে নিরত হওয়ার এই পথটা তোমার পথ নয়, না, একদমই এই পথে ভুল হচ্ছে, ভুল ব্যাপারটা। পথ হচ্ছে বলে ওটা ইন্দ্র চলে গেছে। না, উনিও নমস্কার করে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। ইন্দ্র চলে গেছে, ইন্দ্রের মতন আর ছাড়ছে না যবকৃৎ, তাও কঠোর তপস্যা, আরও কঠোর আরো তপস্যা করার, দুর্বল হয়ে গেছে, যক্ষাগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এবার ইন্দ্রের আসন আবার টলমলো, ইন্দ্র আবার এসছে, বলছে যে যেটা তুমি চাইছো সেটা ওভাবে পাবে না তুমি। হ্যাঁ, তুমি ঠিক করে ভাবোই নি যে কীভাবে একটা জ্ঞান লাভ করতে হয়, গুরুর থেকে শিখে টিকে লাভ করতে হয়। এইভাবে তোমার শরীর নষ্ট করে তুমি কি জ্ঞান পাবে? এইভাবে জ্ঞান পাওয়া যায় না। তো ও বলছে যে না, আমি মানবো না। কত কঠোর তপস্যা করতে হয়, কত শরীর ক্ষয় করতে হয়, দরকার হলে আমি আমার দুটো হাত কেটে আগুনে দিয়ে দেবো, তাও আমার বেদ জ্ঞান লাগবে, বিদ্বান হতে হবে আমাকে। বিদ্বান আমাকে হতেই হবে। হ্যাঁ, তো ইন্দ্র বলছে আচ্ছা ঠিক আছে, তো একে এইভাবে শেখানো যাবে না। ইন্দ্র তখন কি করেছে, এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। এবার যবকৃৎ প্রতিদিন ওই হাত পা ধুতে বা জল নিতে ভাগীরথীর তীরে আসতেন। তো এই ব্রাহ্মণ কি করেছেন, একটা বালি দিয়ে ওই ভাগীরথীর উপরে একটা ব্রিজ বানাবেন, এরকম ঠিক করেছে। না, মানে ব্যাপারটা হলো ইন্দ্র প্রত্যেক দিন এসে এক মুঠো বালি নিয়ে, মানে প্রত্যেক দিন মানে এক মুঠো করে বালি নিচ্ছে আর ভাগীরথীতে ফেলছে। হ্যাঁ, অত বড় একটা নদী, ভেবে দেখ ব্যাপারটা, অত বড় একটা নদীতে এইটুকু একটা বালি ফেলছে, এবং এটা ফেলে যাচ্ছে অনেকক্ষণ ধরেই ফেলছে। এবং তো বলছে কি ব্যাপার, তুমি কি করছো এটা? হ্যাঁ, এটা নিরর্থক কি করছো, তুমি বালি ফেলছো কেন? তখন ইন্দ্র বলে যে তুমি যেমন না, বলছে আমি সেতু বাঁধছি গঙ্গায়, যাতে লোকে অনায়াসে যাতায়াত করতে পারে, তার জন্য আমি একটা সেতু তৈরি করছি। তো এবার যবকৃৎ বলে, আপনি কি পাগল নাকি? আপনি বুঝতে পারছেন কি করছেন? আপনি এই করলে জীবনে কোনোদিন এটা সম্ভব হবে যেটা আপনি করার চেষ্টা করছেন? তো বলছে দেখো, পয়েন্টটা হলো যে তুমি যেরকম বেদজ্ঞ হওয়ার জন্য নিরর্থক চেষ্টাটা করছো, সেটা এরকমই, যেটা আমি করছি সেরকমই নিরর্থক চেষ্টাটা তুমি করছো। তুমিও গঙ্গার জলে বালি ফেলছো সেতু বানাবে বলে, তো এটা করে কোনো কাজ হবে না। এবার তারপর ও বলে, যবকৃৎ বলে, যদি তপস্যা আমার নিরর্থকই মনে করেন, আমার তপস্যার কোনো দাম নেই, কিন্তু এতদিন ধরে তপস্যা করেছি, সো এটা যদি সত্যি এতটা নিরর্থক হয়, আমি জানি না, আমাকে বর দিতেই হবে। ইন্দ্র এবার মোটামুটি একটা পয়েন্টে বুঝে গেছে যে এরকে বুঝিয়ে লাভ নেই, কিছু হয় না। মানে আমাদের টিমে এরকম কিছু লোকজন আছে যাদেরকে বুঝিয়ে লাভ হয় না, কিন্তু হ্যাঁ সেরকমই, একে বুঝিয়ে আর লাভ নেই। বলে বর দাও তোমার, ঠিক আছে বেদ জ্ঞান আমার হবে না, তো আমি এতদিন তপস্যা করছি, বর দাও। কি বর? হ্যাঁ, বেদ জ্ঞান আমায় করে দিতেই হবে। বলছে ইন্দ্র বলছে হ্যাঁ ঠিক আছে, আর একে নিয়ে লাভ নেই। তুই মানে ও নিজেও জানে যে যেটা করতে যাবে, মানে যেটা হবে এরপরে, ও তো নিজে বুঝতে পারছে না, যেটা হবে সেটাতে নিজেই বুঝে যাবে যে এটা ভুল হচ্ছে। চলো তারপরে কি হলো দেখি। তো তারপরে তুই বল, তারপরে কি? এবার ভরদ্বাজের কাছে যবকৃৎ এসে পৌঁছেছে, বলছে শোনো, আর এরকম কোনো চাপ নেই, আমাদেরকে কেউ সম্মান টম্মান করতো না, এখন একদম করবে। তুমি ভিতরে একটা বেদজ্ঞান ফিল করতে পারছো না, আমিও ফিল করছি। ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা হলো ইন্দ্র আমাদের বর দিয়ে দিচ্ছে, আমরা বিদ্বান হয়ে গেছি। বলছে খুব ভালো কথা। বলছে এবার ভরদ্বাজ বলছে এইটা তুমি কি করলে, এরকম একটা বর নিয়ে আসলে, কিন্তু এই বরের তো একটা কুপ্রভাব হবে, তোমার মন ছোট হয়ে যাবে, তোমার মধ্যে দম্ভ চলে আসবে, তোমার মধ্যে হীন কাজ করার প্রবণতা তৈরি হবে। এটা তুমি কী করলে? ভরদ্বাজ তো অ্যাকচুয়ালি মানে প্রথমত বয়সে বড়, এক্সপিরিয়েন্স আছে, ও তো জানে এটা বোকামি হচ্ছে, সেটা তো জানেই, সেই জন্যই বলে যে এটা তোমার কিন্তু মুশকিল হবে, মানে তোমার তুমি বিনষ্ট হয়ে যাবে।
দম্ভে, হুম, এই যে দম্ভটা তোমার, এই দম্ভের কারণে তুমি তুমি শেষ হয়ে নষ্ট যাবে। যাওয়ার সম্ভাবনা আছে তোমার। হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস মাথায় রাখো, এই যে রৈভ কিন্তু রৈভ স্বভাবের মধ্যে কিন্তু একটা কোপনতা আছে, মানে একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সুতরাং তুমি মানে দেখো যাতে তোমার কোনো অনিষ্ট রৈভ না করে, এবং সেটা তোমারও দায়িত্ব। এখানে যে গল্পটা বলেছে সেটাও কি তুই ওখানে আছে কি? এখানে একটা তার মানে বড়দার তার ছেলেকে একটা গল্প বলে। না, এটা নেই। আচ্ছা, ওটা গল্পটা বলে দিই তাহলে। ওটাও একটা হ্যাঁ। ইন্টারেস্টিং এই ধরনেরই গল্প, যে এক ঋষি ছিলেন, তার নাম হচ্ছে বলধি ঋষি ছিলেন, এবং সেও তার দুঃখ হয়েছে এবং সে প্রচুর কঠোর তপস্যা করেছে কিসের জন্য? পুত্র সন্তান। তো কঠোর তপস্যা করে পুত্র সন্তান সে লাভ করবে। এবার তাকে আশীর্বাদ করা হবে। সে বলছে আমার পুত্র সন্তান যেন অমর হয়। তো ভগবান বলছে না, দেখো, মানুষ মৃত্যুই হবে, মানুষের যেটার মৃত্যু হবে নশ্বর, হ্যাঁ, এটা আমি অমর করা তো সম্ভব না, এটা পরিপন্থী, হয় না কখনো। লজিক্যাল কথা বলছেন না আপনি, বলছেন না। পরিষ্কার। তো বলছে আচ্ছা, তাহলে এই যে পর্বত যতদিন ধরে থাকবে আমার ছেলেও যেন ততদিন থাকে। লুপ হোল বের করেছে। যে পর্বত তো চিরকাল ধরে আছে, থাকবেও, তো আমার ছেলেও ততদিন ধরে থাকবে। বলে হ্যাঁ, এটা একটা মোটামুটি মানা যেতে পারে। বলে ঠিক আছে। তো তার ছেলে জন্মেছে, মেধাবী নাম ছেলের, মেধাবী ছেলে। তো মেধাবী ছেলে বেশ জন্মগ্রহণ করে সে জেনে গেছে যে আমি এই পর্বতের সমান বয়স, মানে আমি অমর। বিরাট দম্ভ হয়েছে তার, সে যাকে তাকে অপমান করে ফেলছে। হ্যাঁ, ব্রাহ্মণ বয়স্ক বয়োজ্যেষ্ঠ যাকে তাকে অপমান, কাউকে কোনো সম্মানটা না। আমি অমর, তুমি কী করে নেবে আমার? খুব বেশি হলে তো তুমি আমাকে অভিশাপ দেবে, আমার গায়ে অভিশাপ লাগবেও না। চলছে। তো একবার এক ধনুষাক্ষ বলে এক ঋষির সাথে তার দেখা, তাকেও অপমান করে। তো ধনুষাক্ষ বলে তুই ছাই হয়ে যা, এত খারাপ অপমান হয়েছে। তো ছাই তো হলো না। কী হাসছে মেধাবী, তুমি জানো না আমি কে, আমি অমর, আমাকে ছাই করা যায় না। তো বলছে ধনুষাক্ষ ঋষি বলছে ঠিক আছে, এর প্রাণ যতটা তার সমান প্রাণের যা আছে, মানে এর প্রাণের যে প্রাণ ভোমরা বেসিক্যালি আর কি, সেটাকে চুরমার করে দাও। এর গায়ে লাগবে না, তার গায়ে তো লাগবে। তো পর্বত চুরমার হয়ে গেছে, মেধাবীও মরে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি যে যা নশ্বর তা শেষ হবে, প্রথম কথা। কোনো কিছু দিয়ে তাকে অমর করা যাবে না। দ্বিতীয় হচ্ছে দম্ভ। তোমার থেকে ইন্টেলিজেন্ট বহু লোক আছে এই পৃথিবীতে। তুমি যে কোনো কারণেই তোমার কাছে যাই থাক, সেটা নিয়ে তুমি যদি একবার দম্ভ করো তাহলে তুমি শেষ। হ্যাঁ, তো কাজেই একেবারেই তুমি দম্ভ করবে না। জ্ঞানের দম্ভ তো সবচেয়ে খারাপ। তো এটা হ্যাঁ করবে না, এটা হয়েছে। হ্যাঁ, তো বলেছে ওই রৈভর ব্যাপার, তারপর বলছে রৈভর মধ্যে ওই ব্যাপারটা আছে, তুমি ওকে কিন্তু ঘাটাবে না বেশি। হ্যাঁ, বেশি ঘাটাবে না, তোমার বিনষ্ট যাতে না করে সেটা তুমি খেয়াল রাখো। তো যবকৃত বলছে চিন্তা করবেন না, রৈভকেও আমি আপনার মতো করেই সম্মান করবো, আপনাকে যতটা সম্মান করি ওকে ততটাই মান্য করব। তো ওই সান্ত্বনা দিয়ে ও তো মহানন্দে অন্যান্য ঋষিদেরকে গিয়ে অনিষ্ট করা শুরু করেছে। কারণ ও বিদ্বান, ওর কাছে বেদজ্ঞান আছে। ও গিয়ে মানে প্রথম কথা জ্বালাতে শুরু করেছে, বাজে কথা বলা শুরু করেছে, যত রকম অনিষ্ট সম্ভব সব রকম অনিষ্ট করে যাচ্ছে। কারণ ওর মধ্যে একটা হয়েছে গ্যাপ, মানে আমি তপস্যার দ্বারা বেদজ্ঞান লাভ করেছি, ওই একটা হেভি দম্ভ তৈরি হচ্ছে। খুবই ভালো কথা। একদিন বৈশাখ মাসে যবকৃত রৈভর আশ্রমে গিয়ে কিন্নরীর ন্যায় রূপবতী পরাবসুর যে পত্নী, এবং কিন্নরী বলতে একটা হাফ হিউম্যান হাফ পাখির একটা ধরনের ক্রিয়েচার, সেলেস্টিয়াল। হ্যাঁ, সেলেস্টিয়াল, এবং মানে সে খুব সুন্দর নৃত্য গীত এইসবে পারদর্শী, এরকম একটা ব্যাপার আছে। তো সেরকম মানে একটা সৌন্দর্যের দিয়েছে, অ্যাডজেক্টিভ, সৌন্দর্যের একটা অ্যাডজেক্টিভ দিয়েছে। তো দেখে যবকৃত খুব নির্লজ্জ হয়ে বলল যে আমার সঙ্গে আপনাকে দেখে খুব আকর্ষিত হয়েছি, সুতরাং মানে আমার সঙ্গে আপনাকে ভজনা করতে হবে লেখা আছে। এখানে লেখা আছে যে মানে মিলিত হতে হবে, সম্ভোগ করতে হবে। তো
তো ভয় পেয়ে তাই হবে বলে পালিয়ে গেছে, মানে কিছু না বলতে পারেনি ডিরেক্টলি, কিন্তু পালিয়ে গেছে। না, এখানে কিন্তু পালিয়ে গেছে লেখা নেই, বলেছে তাই হবে বলে, কারণ সে ভয় পেয়েছে যে এ তো বড় ব্রাহ্মণ বিদ্বান মানুষ, এ কি মানে এর এগেনস্টে আমি কি করে কথা বলবো, যেটা হয় পাওয়ারফুল যারা তারা যেভাবে আর কি এক্সপ্লয়েট করে। এবং এখানে কিন্তু লেখা আছে যে সে জোরপূর্বক বলপূর্বক সম্ভোগ করে, মানে ইটস এ কাইন্ড অফ রেপ। ইটস নট কাইন্ড অফ রেপ, ইট ইজ রেপ। হ্যাঁ, ইট ইজ এ রেপ। হ্যাঁ, তো সেটা হয় এবং তারপর রৈভ আশ্রমে ফিরে আসে। তা মানে এখানে লেখা আছে পালিয়ে গেছেন, বাট ওখানে যা লেখা আছে ঠিক আছে, এটা লেখা। হ্যাঁ, তো যাই হোক, এবার যেই ঘটনাটাই ঘটে থাকুক, তারপরে উনি রৈভ আশ্রমে এসে দেখে পুত্রবধূ বসে বসে কোনায় কাঁদছে এবং বলে যে এরম কি ব্যাপার। তো বলে যবকৃত এরম এরম করেছে। রৈভ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যবকৃতকে দেখতে পায়, যবকৃতের কাছে যায় এবং দুগাছা চুল তুলে নেয়, জটা দাড়ির জটা, এখানে দাড়ির জটাই লেখা আছে, দাড়ির না জটা, মানে ওর মানে চুলের একটা পার্ট ছিঁড়ে নেয়, ছিঁড়ে নিয়ে অগ্নিতে মানে নিক্ষেপ করে, মানে ছড়ে আগুনে, এবং ওইখান থেকে ওই আগুন থেকে পরাবসু পত্নী যে ছিল তার মতো এক সুন্দরী নারী এবং এক ভয়ঙ্কর রাক্ষস ওখান থেকে উৎপন্ন হয়। রাক্ষস এখানে লেখা আছে না, এখানে আছে যে রাক্ষসী। না, এখানে রাক্ষস শুল। এটা বোধহয় ক্রিটিক্যাল, আমি এখানে যা আছে তাই বলছি। তো এবার যেই বেরোচ্ছে রৈভ তাদের বলে, যাও যবকৃতকে বধ করার জন্য তোমাদের উৎপত্তি হচ্ছে, তোমরা যবকৃতকে বধ করো। তো সেই নারী যবকৃতের কাছে গিয়ে তাকে মুগ্ধ করে, মানে ওই রূপে আসছে, কমণ্ডলটা হরণ করে। এবার এই কমণ্ডলের ব্যাপারে কিছু কথা বলার আছে, তারপরে বলছি, তবু কমণ্ডল হরণ করে এই কথাটা মাথায় রাখবেন। কমণ্ডল হরণ করলে তখন ওর উইকনেস তৈরি হয়, একটা নিয়ে নেয় কমণ্ডলু, এবং তারপরে ওর মুখ তখন উচ্ছিষ্ট ছিল আর কি, এবং রাক্ষস শুল মানে প্রচণ্ড একটা চেহারা ফেহারা বানিয়ে তার দিকে ধাবিত হয়, এবং যবকৃত তার মানে বাবার যে না, প্রথমে সে পুষ্করিণীর দিকে যায়, মানে পুকুরের দিকে যায় জল দিয়ে মুখ পরিষ্কার করার জন্যে, দেখে পুকুর শুকিয়ে আছে, নদীর কাছে যায়, নদীতেও গিয়ে দেখে যে নদীও শুকিয়ে গেছে। তখন সে যেখানে বাবার অগ্নিহোত্র রাখা রয়েছে, গৃহ যেটা সেখানে যেতে যায়, কিন্তু সে গৃহের রক্ষী এক অন্ধ শূদ্র, সে তাকে সবলে আটকে দেয়। তখন রাক্ষস শুল চলে আসে এবং সে মারা যায়, মানে যবকৃতকে বধ করে। তো যবকৃত তো শেষ হলো। ভরদ্বাজ মৃত্যু সংবাদ পেয়ে তো সে প্রচণ্ড বিলাপ করতে থাকে, বলে যে ব্রাহ্মণগণের জন্যই তো তুমি তপস্যা করেছিলে, যে যাতে তারা অধ্যয়ন না করেই বেদজ্ঞ হতে পারে, কিন্তু তাও তুমি কেন বিনষ্ট হলে বুঝতে পারছি না। নিজেই বলেছে কিন্তু, হ্যাঁ, এখানে খুব কন্ট্রাডিক্টরি ব্যাপারটা। তারপর বলে যে আমার নিষেধ সত্ত্বেও তুমি রৈভের আশ্রমে গেছিলে, আমি বলেছিলাম রৈভ এরকম করতে পারে তোমার সঙ্গে, তুমি একটু নিজেকে সাবধানে রেখো। এবার আমি বৃদ্ধ, তুমি আমার একমাত্র ছেলে, তুমি তাও এইসব করে কি করে করলে, আর রৈভই বা কী করে আমাকে পুত্রহীন করে দিল। এরকম আমি একজন বয়স্ক মানুষ, সে একা একা কী করে থাকবো, এটা রৈভর কথা মাথায় আসলো না। এবার এখানে তো মানে অ্যাকচুয়ালি বিলাপই হচ্ছে, খুব ইললজিক্যাল একটা বিলাপ হচ্ছে। হ্যাঁ, যা করেছে তার তো রৈভর ইয়েটা খুবই জাস্টিফাইডই সেই অর্থে। তো এবার তারপরে আবার অদ্ভুত একটা কথা বলে দিল, সেটা হলো রৈভও কিন্তু তার কনিষ্ঠ পুত্রের দ্বারা নিহত হবে, এটা একটা শাপ দিয়ে দিল করার আগে, এবং তারপরে নিজেও ওই মানে ওর সৎকার করে নিজেও অগ্নিতে আত্মাহুতি দিলেন। কোনোই মানে হলো না পুরো ব্যাপারটার। পরে এটা নিয়ে কথা বলছি, পুরো কোনো মানে হলো না কেন। এর পরের পার্টটা ইন্টারেস্টিং, কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট না আমার মনে হয় এই গল্পের। বলে দিই তাও, গল্পটা যখন আমরা বলছি বলে দিচ্ছি। হ্যাঁ, যে বৃহদ্যুম্নের রাজপুরোহিত ছিলেন রৈভ, তো সে এক যজ্ঞ করবে,
তো যজ্ঞের জন্য যখন বলে তখন বলে যে না, আমার 2 ছেলেকে আমি পাঠাচ্ছি, অর্ব বসু এবং পুরা বসু, এরা আপনার যজ্ঞে সাহায্য করবে। তো ওরা ওখানে সাহায্য করছে। একদিন তার মধ্যে পরবশু সন্ধেবেলায় ফিরে আসে, যে কেমন আছে স্ত্রী, তার স্ত্রী এবং বাবা এই দুজনই ছিলেন, আশ্রমে ফিরে আসেন যে কে কেমন আছে দেখতে। তো সেই সময় রৈভ আর চাদর টাদর মুড়ি দিয়ে জঙ্গলে ফলমূল কিছু কোরানোর জন্য বেরিয়েছিলেন। ওই অন্ধকারের মধ্যে, আর প্রচণ্ড ক্লান্ত পুরাবসু, ওই ক্লান্ত চোখে, নিদ্রালু চোখে সে দেখে তার মনে হয় যে এটা একটা কোনো পশু, যে হরিণই মনে হয়, এখানে লেখা আছে হরিণ, এখানে পশু বলেছে, যে তার মনে পশু, সে আশ্রমে অনিষ্ট করতে আসছে, তাকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার পর সে তো টৎকার করে ফেলে। মেরে ফেলার পর নিশ্চয়ই দুঃখ হয়েছে, প্রথমত তো পিতৃহত্যা করে ফেললাম, ব্রাহ্মণ হত্যাও তার সাথে সাথে একই সাথে হলো। তা টৎকার করে ফিরে এসে ওর দাদাকে, অর্ব বসুকে বলে যে এরকম ঘটনা ঘটে গেছে, আমি চাই যে তুমি ফিরে যাও আর প্রায়শ্চিত্ত করো, আমার এই যে আমার পাপটা, এটা তুমি গ্রহণ করে প্রায়শ্চিত্ত করো। অর্ব বসু ভালো দাদার মতো প্রায়শ্চিত্ত করছে করে যখন ফিরে এসছে আবার যজ্ঞের এখানে, তখন পূর্ব বসু বলছে একে ঢুকতে দিও না, কিন্তু ব্রহ্ম হত্যা করে এসছে। হ্যাঁ, বলছে ব্রহ্ম হত্যা করেছে, ওর দিকে যদি তাকাও বা ওর কথা যদি শুনতেও পাও, তুমি যে যজ্ঞটজ্ঞ করছো সব শেষ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। কিরম টাইপের ছেলে বলতো পরবাসুটা। এদিকে দাদাকে পাঠালো, সে গিয়ে নিজের মতো করে একটা ওর জন্য প্রায়শ্চিত্ত করে ওর পাপ মুক্তি করে আসলো। তারপর বলছে এরকম, এটা জানি না কেন বলছে, মানে ওর ওই আমার মনে হয় যেহেতু ওই গিল্ট তো বটেই, আর তার সঙ্গে উপরে একটা দিয়ে দিয়েছে অভিশাপ, তা তো ফলবেই যেভাবেই হোক। তো তারপর অর্ব বসু প্রচুরবার বলেছে যে না এটা মিথ্যে কথা বলছে, ওই আসলে করছে। হ্যাঁ, এবং তারপরে কি আসলে ওই করেছিল, আমি তোকে মুক্ত করতে গেছিলাম। এসব শুনে টুনে দেবতাগণ বিশ্বাস করেনি, কিন্তু দেবতাগণ বড় তুষ্ট হন। হ্যাঁ, না ও গিয়ে আবার তপস্যা করে, তপস্যা করে এবং সূর্যের আরাধনায় নিয়োজিত হয়। তো সেখানে সূর্য সবাই প্রীত হয়। তারপর ওকে এবং পরবাসুকে প্রত্যাখ্যান করে এবং ওকে সংবর্ধনা দেয়, মানে ওকে অ্যাকসেপ্ট করে, ওকে রিজেক্ট করে দেয়। আর তার সাথে সাথে রৈভকেও জীবিত করে তোলে। হ্যাঁ, রৈভ, ভরদ্বাজ, যবকৃত সবাইকে জিজ্ঞেস, সবাই জীবিত হয়ে যায় এবং পরাবসুর পাপ, ব্রহ্মহত্যার পাপ দূর হয়ে যায়। রৈভ ভুলে যায় যে ওর ছেলে ওকে মেরেছিল, ওর বিস্মৃত হয়ে যায় এবং সূর্য মন্ত্রের একটা যে পাওয়ার, সেটাও একটা প্রতিষ্ঠিত হয় আর কি। এই পুরোটা অবস্থা হয়। এবার জীবিত হয়ে যবকৃত দেবতাদের জিজ্ঞেস করছে, আচ্ছা আমি বেদধ্যায়ী তপস্বী ছিলাম, তথাপি রৈভ আমাকে কী করে মেরে ফেললো? হ্যাঁ, এটা কি করে হলো? দেবতা বললেন, শোনো, তুমি গুরুর সাহায্য না নিয়ে এটা ফালতু শুধুমাত্র তপস্যা করে বেদজ্ঞানী হতে যাবে, হ্যাঁ, তাও যে তোমাকে বাঁচিয়ে দিয়েছি, বিরাট ভাগ্য। বলছে তোমার তো মরারই কথা ছিল। আর বলছে যে ওই গুরুর সঙ্গে যে শিষ্যের যে সময়টা এবং যে অধ্যয়নটা, সেই অধ্যয়নটা না করলে বেদজ্ঞান পাওয়া সম্ভব না। এই হলো সেই, এবং বলে যে রৈভর হাতে তুমি কেন মরলে সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ রৈভ কিন্তু ওই প্রসেসেই বেদজ্ঞান লাভ করেছিল। ওই জন্য ওর জ্ঞান অনেক বেশি শ্রেষ্ঠ দেন তোমার জ্ঞান। এবার এটাতে গল্প তো এখানেই শেষ। হ্যাঁ, তো এই তো গেল গল্প। গল্প থেকে কি পেলাম, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং যা পাওয়া যাচ্ছে। প্রথম কথা তো হলো খুবই সিম্পল কথা, যে দম্ভ এবং প্রথমটা দম্ভতেই থাকি, যে দম্ভ খুব বাজে জিনিস। অহংকার যে কোনো জিনিসকে, তোমার জ্ঞানের দম্ভ সবচেয়ে বাজে দম্ভ আর কি। এবং যেই সময় ও গিয়ে অন্যান্য ঋষিদের সঙ্গে অনিষ্ট করছিল, সে তর্ক করছিল ঠিকই, যেহেতু তার শাস্ত্রজ্ঞান আছে সে তর্ক করতে পারছিল, কিন্তু তর্ক করার সময় তর্কের যে শিষ্টাচার, যেটা একটা জ্ঞানী মানুষের থাকে, সেটার জায়গায় তার মধ্যে দেখা যায় শুধুই দম্ভ। এটা হলো প্রথম জিনিস। আরেকটা হলো,
দম্ভে একটু আমার মনে হয় যে জ্ঞানের দম্ভ থাকলে ক্ষতি কী প্রশ্ন উঠতে পারে যে আরে আচ্ছা পড়াশোনা করেছে, দেখতেই পাই আমরা চারদিকে প্রচুর মানুষ যে হয়তো একটা ডিগ্রি বাগিয়েছে বা পড়াশোনা করেছে, এমনি বই টই পড়ে, তার মধ্যে একটা আমি কিন্তু জানি রবীন্দ্রনাথ পড়েছি, আমি কিন্তু পড়েছি, হ্যাঁ আমি এটা জানি, পড়েছি, আমি কিন্তু তারকোভস্কি দেখি। এই যে দম্ভটা, এটার প্রবলেমটা কি? থাকতেই পারে একজনের, না থাকতে পারে না। না থাকলে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, কোথায় বলো অসুবিধা? বলো তোমার। আমার মনে হয় এটার অসুবিধাটা হচ্ছে একটাই, যতক্ষণ তুমি তোমার পুকুরে সাঁতার কাটছো তাহলে পরে এটা ঠিক করে রাখো যে হ্যাঁ আমি মোটামুটি এই এলাকার মধ্যে, বাঁশদ্রোণী এলাকার মধ্যে আমার থেকে বড় কেউ নেই, জানে বেশি, তাহলে আমি বাঁশদ্রোণী এলাকাতেই অপারেট করব। এর বাইরে যেতে যেও না তাহলে, কারণ তোমার থেকে বেশি জ্ঞানী এই পৃথিবীতে প্রচুর আছে, তাদের থেকেও বেশি জ্ঞানী আছে, তাদের থেকেও বেশি জ্ঞানী আছে। কাজেই দম্ভ করলে পরে একটা সময় তোমার দম্ভ দর্পচূর্ণ হবে এবং দম্ভটা তখন ফানুষের মতন চুপসে যাবে, তখন তোমার কাছে কিছুই থাকলো না আর। এটা একটা দিক ঠিকই। আরেকটা দিকে আমার মনে হয় অসুবিধা কোথায় দম্ভের, জ্ঞানের দম্ভের বিশেষ করে, সেটা হলো মানে এটা বোধহয় নতুন করে বলার কিছু নেই যে এই পৃথিবীতে যা জানার আছে তা একটা মানুষের 100টা জীবনও জানা সম্ভব না। এটা তো একদম ঠিক কথা। মানে পরিষ্কার। তাহলে একটা মানুষ যখন জেনেছে, সে কিছু একটা জানে, সে জ্ঞান অর্জন করেছে এবং তার মধ্যে উইজডম তৈরি হয়েছে। শুধু জ্ঞান মানে শুধু নলেজ না, তার মধ্যে জ্ঞানও তৈরি হচ্ছে, উইজডম যেটাকে বলে। তো সেটা তৈরি হওয়ার পর, সেটা যদি তৈরি হয় তাহলে তার প্রথম জিনিস যেটা হবে সেটা হলো সে বুঝতে পারবে যে এই পৃথিবীতে যা জানার আছে তার কিছুই আমি জানি না। এটা প্রথমে বুঝবে সে, তখনই সেটা জ্ঞান, তখনই সেটা জ্ঞান, হ্যাঁ তখনই সেটা জ্ঞানে পরিণত হলো। যখন সেই জ্ঞানটা একজন মানুষের মধ্যে, এই আইডিয়াটা যখন একটা মানুষের মধ্যে আসবে যে আমি না, আমার পক্ষে এই পৃথিবীতে এই জীবন কেন, আমার 100 জন্ম নিলেও আমি সব কিছু জানতে পারবো না, সেই মুহূর্তে তার মধ্যে আবার জানার ইচ্ছা থাকবে, নতুন জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকবে। যদি সেটা থাকে তাহলে তো তার কোনোদিনও দম্ভ আসতেই পারে না। সুতরাং জ্ঞানের দম্ভ আছে মানে সেই জ্ঞানটাই এক্সিস্ট করে না, এক্স্যাক্টলি, যেটাই এখন এরপরে বোঝা যাবে। এক্স্যাক্টলি, তোমার মধ্যে জ্ঞানটা নেই যতক্ষণ তুমি এটা বুঝতে পারছো না যে আমি কিছু জানি না, ততক্ষণ পর্যন্ত তুমি আসলেই কিছুই জানো না, আসলেই কিছুই জানো না। আর শর্টকাটে এটা তারপরে সবচেয়ে বড় ইয়েটা হলো জ্ঞানের কোনো শর্টকাট নেই, এটা খুব পরিষ্কার। কারণ যবকৃতের মনে হয়েছে যে আমার বাবা এবং আমি দুজনকেই লোকজন বিশাল একটা পাত্তা দিচ্ছে না, তার কারণ এই লোকটা জানে। মানে ধর আজকের সিনারিওতে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে ধর আমার পাশে একটা লোক, সে অনেক পড়াশোনা করেছে, অনেক বই পড়া আছে তার, তো সে অনেক জ্ঞান আছে তার মধ্যে, সব কিছু নিয়ে কথা বললে সে কথা বলতে পারছে। তুই একজন জ্ঞানী মানুষ, ধর তোর অনেক জ্ঞান আছে ধরলাম। এবার আমি তোর পাশে বসে আছি, আমার মনে হচ্ছে না এই যে প্রেমাশিস যে এত পড়েছে আমি যা পড়েছি তাতে হচ্ছে না ব্যাপারটা। তাহলে কি করি, আমি ডিরেক্ট একটা শর্টকাট খুঁজি যে চ্যাট জিপিটি ফ্যাপজিপিটি করে আমি একটু জ্ঞান ট্যান অর্জন করি। এটা অনেকেই করে আজকের দিনে, ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব ভিডিও, গুগল এবং এইসব করে। আজকাল এআই হয়েছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস টিজ্ঞেস করে আমি কিন্তু জেনে যাবো এবং পরদিন সে যা বলবো না, এইটা কিন্তু অনেকের মধ্যেই পাওয়া যায়। কিন্তু পয়েন্টটা হলো যে জানে, যার মধ্যে সত্যি জ্ঞান আছে, সে কোনোদিনই এই ছোটোখাটো শর্টকাট দিয়ে পৌঁছে গেছে সেখানে বা ভান করছে যে আমি জানি, তাকে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করে নেয় যারা তাদের জ্ঞান আছে, এবং আমার ধারণা তাদের করুণাই হয়। হ্যাঁ, এবং শর্টকাটে যে কিছু হয় না এটা একেবারে পরিষ্কার, যে ও ভাবলো যে না তাহলে একটা কাজ করি। তপস্যা তো খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। দেখ খাটনি কিন্তু করলো, এরকম না যে ও কিন্তু পরিশ্রম করেনি, মানে ওইটাও পরিশ্রম একটা, মানে নিজেকে ওরকমভাবে প্রায় সমর্পণ করে দেওয়া যে আমি তপস্যাতেই থাকবো, কিন্তু আমার বেদজ্ঞান দরকার। ও ফাইনালি ইন্দ্র অনেক কিছু চেষ্টা করেও বুঝলো যে একে দিয়ে কিছু হবে না, এবং দিয়ে তো দিল, কিন্তু সে দিয়ে দেওয়ার পরে কোনো কিছুই তো কাজে লাগলো না, না ওর বাবার। হ্যাঁ, মানে তুই যে কোনো লার্নিং, যে কোনো জ্ঞান
তুই কেন নিচ্ছিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে আমি কেন চাই আমার এই ইনফরমেশনটা। কারেক্ট। এই ইনফরমেশনটা যদি আমার চাকরি করার জন্যে, বৈভবের জন্যে, টাকা পয়সা ইনকামের জন্যে, ভালো স্যালারির জন্যে বা অন্য কোনো কারণে হয়, এই ধরনের কারণ, প্রতিপত্তির জন্যে হয়, তাহলে সেই জ্ঞানটার কোনো মানেই নেই, ওটা কোনো কাজেই আসবে না। জ্ঞান লাভের একমাত্র কারণ হতে হবে আমার কৌতূহল আছে, আমি ওটা জানতে চাই। এভরিথিং এলস ইজ বাই প্রোডাক্ট। তাহলে পরে বাকি সব কিছুও হবে, আর শুধু ওটার জন্য যদি করে তাহলে পরে তা কিছুই হবে না। কারেক্ট। তারপরেরটা কি খুব ইম্পর্ট্যান্ট, যদি জ্ঞান সত্যিই জবকৃতের মধ্যে থাকতো তাহলে সে তার মধ্যে এই সেন্সটা থাকতো যে একজন পরস্ত্রীকে দেখে আমি এই আচরণ করতে পারি না, কারণ সত্যি বেদজ্ঞানী যে হবে সে কোনোদিন এই আচরণটা করবে না। তার মানে ওই জ্ঞানটা তো জ্ঞানই না, ওটা জাস্ট কিছু ইনফরমেশন পুট করে দেওয়া হয়েছে তোর হার্ড ড্রাইভে, কিছু বইয়ের যে ওভারঅল মানে একটা এআই মডেলকে ট্রেন করার মতো আর কি। কিছু বই বলে দেওয়া হয়েছে তুমি এগুলো জানো, এবার ও সব জানে, কিন্তু আসলে তো সব জানে না। মানে এআইকে যদি আজকে তুই সত্যি একটা অষ্টবক্র গীতা ওকে ফিড করে দিলি, তুমি পুরোটা পড়ো, ও কি অষ্টবক্র গীতার আসল নির্যাসটা খুঁজে বের করতে পারবে না, ও জাস্ট ইনফরমেশনই পাবে। সেম উইথ জবকৃত, কিন্তু ও কিন্তু একটা এআই মডেলের মতোই ট্রেন্ড হয়েছে, তো সেটা হতে পারে না কোনো দিন। তো তারপরে সেটা সে করলো, আর কর্ম করলে তো ফল পেতেই হবে, সেটা তো খুব স্বাভাবিক। আরেকটা এখানে ওই কমণ্ডলু যে নিয়ে নেয়, কমণ্ডলুতে থাকে হলো জল। একজন জ্ঞানী মানুষের জন্য শৃঙ্খলাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে তার আচমন, তার সে যখন উচ্ছিষ্ট খেয়ে মানে যখন খাওয়া দাওয়া করেছে তারপর তার নিজেকে ক্লিন করা, ক্লিনলিনেস, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেখানে সে অন্য কিছুর মধ্যে প্রলুব্ধ হলো, এবং প্রলুব্ধ হয়ে সে কিন্তু তার কমণ্ডলুটা ত্যাগ করে দিল, এবং তারপর যত জায়গায় জল খুঁজতে গেল কোথাও পেল না। তার মানে এখান থেকে একটা খুব সিম্পল আইডিয়াতে মানে মোরালে আসতে পারি যে তোমার কাছে আসলে সে জলটা আছে যেটা দিয়ে তুমি নিজেকে পরিষ্কার করতে পারো। এবার তুমি যদি সেটাকে ছেড়ে দাও তাহলে কিন্তু চারিদিকে জল খুঁজে যাও, তুমি পাবে না। মানে বুল্লে সার একটা অদ্ভুত কথা আছে না, মন্দিরে যাও বা মসজিদে যাও, সব সেখানে খুশি যাও, কিন্তু মুশকিলটা হলো সব জায়গায় গিয়ে তো খুঁজছো, একবারও নিজেকে প্রশ্ন করে দেখো না যে আরে কোথায় আছে ক্ষুধা, কোথায় আছে। নিজেকে প্রশ্ন করো না কেন, এত জায়গায় গিয়ে যে প্রশ্ন করো। বুল্লে সারটা একটা বিখ্যাত একটা লাইন সাথে অনেক কাওয়ালি ফাওয়ালি আছে এটা নিয়ে। এটা একটা বড় আইডিয়া যেটা পাওয়া যেতে পারে। আরেকটা হলো যে পরেরটা হলো এই যজ্ঞ থেকে এর চলে যাওয়া। একটা অভিশাপ যখন দেওয়া হয়, একটা অভিশাপ দিল ভরদ্বাজ মুনি যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার সঙ্গে এরকম হয়ে গেল আমার ছেলের সঙ্গে, ওর ছেলে হাতে মরে যাবে। কিন্তু পয়েন্টটা হলো এইটা তৈরি হতে গেলে বা এই পাপটা ওর দ্বারা ঘটতে গেলে ওকে তো কিছুটা করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এটাকে এইভাবে হিসাব মানে করে দেখি, ধর যজ্ঞ মানে যদি একটা স্পেসিফিক কাজ হয়, একজন মানে দুজন যদি তারা যজ্ঞের পুরোহিত হন, তার মানে তাদের উপরেই পুরোটা। সেই পুরোহিতের মধ্যে একজন হঠাৎ যজ্ঞ ছেড়ে রাত্রিবেলা চলে গেলেন, তার হাতে তো খারাপ কাজ হবেই। হ্যাঁ, মানে যেটা নিয়তি আর কি, নিয়তি, তার হাতে তো খারাপ কাজ হবেই, কারণ সে কাজটা যেটা করেছে সেটাই ভুল। একটা ধরে না একটা অপারেশন হচ্ছে, একজন অনেকগুলো ডাক্তার মিলে অপারেশন করছে, অ্যাসিস্ট্যান্ট অনেক আছে, বাট যে মেন ডাক্তার সে যদি চলে যায় বলে তোমরা করুন আমি দেখছি চলে যাই, ও তো গণ্ডগোলই করলো। ব্যাপারটা কিন্তু এরকমই। হ্যাঁ, আরেকটা আমার খুব ইম্পর্টেন্ট যেটা লাস্ট যেটা মোরাল, যেটা যবকৃতের বেঁচে ওঠার পর যেটা ওকে বলে যে গুরুমুখী ছাড়া শিক্ষা হয় না। কারেক্ট। এটা কিন্তু আজকের দিনেও প্রচণ্ড প্রাসঙ্গিক, যে আমি 5টা বই পড়ে নিলাম, 10টা বই পড়ে নিলাম, হবে না, তাতে শিক্ষালাভ সম্পূর্ণ হয় না, কখনোই হয় না। হ্যাঁ, গুগল পড়ে কখনোই শিক্ষালাভ সম্পূর্ণ হয় না। শিক্ষকের ভূমিকা
একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার এটা কেন গুরুত্বপূর্ণ বলে তোর মনে হয়? শিক্ষক, আচ্ছা ঠিক আছে, একজন ধর আমি বলছি যে আজকে আমাদের এডিটর সুনন্দ আর বললো যে আমি এডিটিং শিখতে চাই, তো এডিটিংয়ের বেশ কিছু কোর্স, বই এবং বই বললো ধর অনেকগুলো, সুন্দর করে লেখা, সুন্দর করে বোঝানো বই বললো, তো ওর কেন গুরুর প্রয়োজন হবে? ও এডিটটা শিখতে পারবে না? না, শিখতে পারবে না। কেন? এটা আমার মনে হয়, আবার আমি বোধহয় আরও কোনো একটা এতেও বলেছিলাম যে পণ্ডিত সুরেশ তালওয়ালকার বলেছিলেন যেটা, যে শিক্ষা কিভাবে সম্পূর্ণ হয়, যে 4টে জিনিস আছে। একটা হচ্ছে শাস্ত্র, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে তন্ত্র, একটা হচ্ছে সংস্কার। শাস্ত্র বোঝাতে হয়, বিদ্যা দেয় মানুষের, আমরা বই পড়ে যেটা পাই সেটা বিদ্যা। আর স্কিলও শেখা যায়, নিজে কাজ করেও স্কিল শেখা যায়, যেটা হচ্ছে তন্ত্র। তো বিদ্যা আর তন্ত্র শেখা যায়, গুরু থাকলে বেটার শেখায়, কিন্তু শাস্ত্র হচ্ছে বোঝাতে হয়। শাস্ত্রটা হচ্ছে ওই জিনিসটা। শাস্ত্র মানে কোন শাস্ত্র সেটা না, উনি মিউজিকের শাস্ত্র বা তবলা শাস্ত্রের কথা বলছে, বা ক্লাসিক্যাল মিউজিকের শাস্ত্রটা বোঝাতে হয়। ওটা গুরুই বোঝাতে পারবেন তোমাকে জিনিসটাকে, যে ওটা বাকি সব কিছুর বাইরে, এটা কেন পড়ছো তুমি, এটার মানেটা কি। এক্স্যাক্টলি, সেটাই। এবং সংস্কার বলছে সংস্কারটাও করতে হয়। এবার আমার মনে হয় এটা তো তুই ওই দিক দিয়ে বললি ঠিকই, ওইটাই আমারও আইডিয়া, যে একটা মানুষ কখন গুরু হয়, যখন সে একটা ধরনের জীবন থেকে এবং তার গুরুর থেকে একটা ফিলোসফি ডেভেলপ করে। মানে একটা গুরু তার শিষ্যকে প্রথমে শেখানো শুরু করলো, এবং সে আস্তে 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 আস্তে, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে কী হয়, প্রথমে যখন শেখানো শুরু করে তখন খুব বোরিং একটা জিনিস তৈরি হয়, শুধু সরগম নোট লাগাও, কন্টিনিউয়াস পাল্টা, এগুলো সব চলতে থাকে। চলতে চলতে একটা পয়েন্টের পর একজন প্রপার যারা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, তারা নিজেদের মতো করে রাগটাকে ইন্টারপ্রেট করা শুরু করে, এবং সেটা আস্তে 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 আরও ডিপের স্তরে যায়। এবার এই যেটা ওরা পেয়েছে, যে নিজের মতো করে হলো, এই যে ইন্ডিভিজুয়ালিটিটা, এই ইন্ডিভিজুয়ালিটিটা পেতে ওরা একটা রাস্তা দিয়ে এসছে। সেই রাস্তাটা গুরু ছাড়া কেউ বলতেই পারবে না, বোঝাতেই পারবে না। এটা নয় যে গুরুর মতো রাস্তাতেই তাকে যেতে বলবে, সে শুধু এইটুকু বলবে, দেখো তুমি একটা ট্রেনে উঠেছ, স্টেশন তোমার জানা বলে তোমার মনে হচ্ছে, আমি আগের স্টেশনে আছি, তুমি এসো, দেখা হবে। আমি শুধু বলে দিতে পারি কোন স্টেশনে কোনটা বেটার পাওয়া যায়, কোন স্টেশনে কতক্ষণ দাঁড়ায়, আর কোথায় কোথায় কী কী করতে নেই, কোন স্টেশনে একদম নামবে না। এইটাই গুরু মানে গাইড করতে পারে এই জার্নিটাতে, এবং সেই গাইডেন্সটা যতক্ষণ না গুরুর থেকে পাবে, কেউ নিজেকে নিজে গাইড করতে পারে না। না, এটা কোনোদিন সম্ভব না। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের গুরুকে আইডেন্টিফাই করা খুব জরুরি। এবং এটাও হতে পারে যে কোনো সময় তার গুরু তার সামনে আছে, সে বুঝতেই পারছে না যে এই লোকটার থেকে আমি হয়তো পেতে পারি। আবার অনেক সময় ঠিক সময় যদি ওই চাহিদাটা তৈরি হয়, তাহলে ঠিক সময় গুরুকে খুঁজে পাওয়া যায়। এটা আমরাও নিজেরাও অনেকটাই জানি এই বিষয়, যে ঠিক সময়। আর একদম মানে খুব ফিলোসফিক্যাল না গিয়েও বলতে পারি যে সাধারণ পড়াশোনা যখন আমরা করি স্কুলে কলেজে, শিক্ষকদের ভূমিকাটা, শিক্ষকদেরকে না থাকলে পরে বই পড়ে মানুষ শিক্ষিত হবে না, হতে পারে না, কারণ সে রাস্তা দেখাবে। একদম, ওই জন্য শিক্ষকরা অসম্ভব একটা, মানে আমি সিম্পল বলছি তোকে, আমার স্কুলের টিচারদের কথা মাঝে মাঝে আমি বলেছি, বাট তার মধ্যে বেশ কিছু টিচার ছিল যাদের সাবজেক্টে আমাদের ইন্টারেস্ট হতো না, এবং আমরা প্রাইভেট টিউশন পড়তে যেতাম। 3 বা 4 জন টিচার ছিল যারা ক্লাসে যা পড়াতো, ওই পড়াটার জন্য আমরা ওয়েট করে থাকতাম যে কখন আসবে এবং কিভাবে বোঝাবে। তার মধ্যে একটা হলো লাইফ সায়েন্সের একজন টিচার ছিলেন। তিনি যেভাবে লাইফ সায়েন্সটা বোঝাতেন, তাতে না বুঝে যেতাম সামহাও। এটা একটা অদ্ভুত, এটা কিন্তু হয় না শিক্ষক ছাড়া, এটা আমার মনে হয়। আমি তাহলে বলছি, যখন আমরা এখানে শেষ করি, অনেকক্ষণ হলো এটা নিয়ে কথা, আমি 3 জন শিক্ষকের কথা বলি, আমার জীবনের 3 জন শিক্ষক যাদের মানে ওই ক্ল্যারিটি আর জীবনে থেকে যায় না কিছু জিনিস। একজন স্কুলের ডক্টর রুহুল আমিন খান, ভালো কথা বলছে যখন নাম নেব না কারো,
উনি বায়োলজির শিক্ষক ছিলেন। ক্লাস 9-এ উনি প্রথম পড়ালেন ফটোসিনথেসিস, এবং উনি ফটোসিনথেসিসটা এমন পড়ালেন যে তারপরে তো আমি 11-12-ও পড়তে হয়েছে, তারপরে আমি এগ্রিকালচার নিয়ে যেহেতু সেখানেও পড়তে হয়েছে, আমি বায়োটেকনোলজি নিয়ে পড়বো ঠিক করেছিলাম, সেখানেও অনেক ডিটেলে প্রিপারেশনের জন্য পড়তে হয়েছে। আর কোনো দিন আমাকে ফটোসিনথেসিস বুঝতে হয়নি। যতই উঁচু, যতই বিদেশি বই, যতই বড় চ্যাপ্টার হোক না কেন, আমার পুরো ব্যাপারটা 9-এ ক্লিয়ার হয়ে গেছিলো ওই একটা ক্লাসে। সো এটাও শিক্ষকরাই পারেন, ওটা উনি ওই সময়ে যেটুকু বীজ বপন করেছেন তাতে তোমার সারা জীবনের কাজ হয়ে গেছে। একদম। এই একজন। আরেকজন আছেন, আমরা যখন MBA পড়ছি আর কি, স্ট্র্যাটেজিতে একটা বিরাট আছে। আমি দেখেছি বড় বড় জায়গায় বড় বড় কনসালটেন্টরা একটা জিনিস বুঝতে পারে না, দুটো জিনিস আছে, মিশন আর ভিশন। মিশন কি একটা কোম্পানির, ভিশন কি একটা কোম্পানির, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। এটা আমাদের এক প্রফেসর ছিলেন যিনি আমাদেরকে দুটো শব্দে বলে দিয়েছিলেন। আমি বলছি না, ওটা টেকনিক্যাল কথা। ওই ক্ল্যারিটি আর কেউ দিতে পারেনি সারা জীবনে। আরেকজন আমার চাকরি জীবনের শেষ মানে প্রথম দিকের একজন, যিনি আমাকে প্রেজেন্টেশন দেওয়া শিখিয়েছিলেন বসে বসে, এবং তিনি অদ্ভুত বলেছিলেন আমাকে যে অমিতাভ বচ্চনের সিনেমা দেখিস? হ্যাঁ। বলে প্রথম সিনে অমিতাভ বচ্চন থাকে? প্রথম সিনে থাকে না, প্রথম সিনে তো ছেলেবেলাটা থাকে। ওর হাতে কেউ একটা লিখে দেয় তেরা বাপ চোর হ্যাঁ, খুব কঠিন অবস্থা ওর। তারপরে একদিন রুটি চুরি করে দৌড়তে শুরু করে, হ্যাঁ, পাটা দেখা যায় শুধু, তখন তোর মনে হবে দর্শক হিসেবে যে अब ना इस सिनेमा को, इस आदमी को एक ही आदमी बचा सकता है, वो अमिताभ बच्चन है। तो कैमरा ऊपर जाता है तो अमिताभ बच्चन आया। তো এটা যে মানে আমি যেই কারণে বললাম যে প্রেজেন্টেশন দিতে মানুষ পারে না, কিন্তু খুব কঠিন প্রেজেন্টেশন দেওয়া। প্রচুর দেখেছি আমি, হার্ভার্ডের বড় বড় বই আছে, কিন্তু ওই ক্ল্যারিটি উনি যে দিয়েছিলেন, তার নাম দুষ্যন্ত মিশ্রা। আমি মাঝখানে আমার ম্যানেজমেন্ট কলেজের প্রফেসর হরিবন্ধু পান্ডা, আর ইনি হচ্ছেন দুষ্যন্ত মিশ্রা। এই ক্ল্যারিটিটা আসতোই না কোনো দিনও। আমি যত বই পড়ে নিতাম, যত কিছু করে নিতাম। সো হ্যাটস অফ টু আওয়ার টিচার্স। আর এই জন্যেই খুব খারাপ লাগে যখন শিক্ষকদের নিয়ে যত্নবান হয় না একটা সমাজ, তখন খুব কষ্ট হয়। আসলে খুব গোড়ায় আঘাত, ওটা খুব গোড়ায় আঘাত। যাকগে, সেই সব আঘাতের মধ্যে দিয়েই তো প্রত্যাঘাতের একটা চেষ্টা করে যেতে হবে, যতটুকু সম্ভব, যতটুকু বলার। যাই হোক, এপিসোড আজকে এখানেই শেষ করি। অনেকটা বেশি ফিলোসফিক্যাল হয়ে গেল আই থিঙ্ক। মানে যদি আপনার ওই অবধি মহাভারতের গল্প অবধি আপনি বেরিয়ে গিয়ে থাকেন, বা তারপরেও যদি আছেন, তাহলে থ্যাংক ইউ আমাদের এই কিছু বাজে বকা শোনার জন্য। কি মাঝে মাঝে নিজেদের তো একটু কথা বলতে ইচ্ছা করে, কার সাথে বলবো বলুন? হ্যাঁ, আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো শেষ অবধি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই অনেক ধন্যবাদ। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই করে দিন। অনেকেই করছেন না দেখি সাবস্ক্রাইব। তো যদি ভালো লাগে তারপরেও সাবস্ক্রাইব না করার তো কোনো কারণ নেই। আরেকটু লোকজনের কাছে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নিচে কমেন্ট করুন। অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে ভিডিওটার উপর সত্যিই একটা ইম্প্যাক্ট পড়ে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে তাহলে পরের এপিসোডে হবে। ততদিনের জন্য টাটা। আর শেষ কথা, spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is যেটা যার খুশি। টাটা।